তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা CC14 পেপারের সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের CC14 পেপারের নামটা দেখো, পেপারের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এবারে তোমাদের জানো, তোমাদের সিলেবাস দুটো মডিউলে ভাগ করা থাকে অনার্সের সিলেবাস। প্রথম মডিউলে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে CC14 পেপার থেকে দেখো, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে এখানে। প্রথম যে টপিকটা আছে দেখো, ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা এবং পরিবর্তন, তার সঙ্গে সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি। দ্বিতীয় টপিক অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এখানে থাকছে যে ভারতের সিভিল সার্ভিস অর্থাৎ আমলাতন্ত্র। তার মধ্যে আছে দেখো বিউরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র পড়তে হচ্ছে, তাদের রিকোয়ারমেন্ট অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে, UPSC SPSC এর ভূমিকা এবং প্রশিক্ষণ। পরের যে টপিক আছে দেখো, পরের টপিকটা দেখো ইউনিয়ন সরকারের গঠন, ঠিক আছে, অর্গানাইজেশন অফ ইউনিয়ন গভর্নমেন্ট। এখানে সচিবালয় প্রশাসন, তারপরে PMO অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে সেটা জানতে হবে, ক্যাবিনেট সচিবালয়। তারপরের টপিক কি আছে দেখো, পরের টপিক আছে রাজ্য সরকারের সংগঠন, অর্গানাইজেশন অফ স্টেট গভর্নমেন্ট। ওটা কেন্দ্র সরকার ছিল, এবার রাজ্য সরকার। সেখানে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের সচিবালয় এবং দেখো অধিদপ্তরের মধ্যে সম্পর্ক। পরের টপিক 5 নম্বর টপিক, ভালোই বড় সিলেবাস আছে তোমরা দেখতে পাচ্ছ। 5 নম্বর টপিক জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, SDO BDOর ভূমিকা, এগুলো জানতে হচ্ছে। এবার তোমরা দেখো তোমাদের যেটা মডিউল 2 আছে, মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 এর প্রথম যে টপিকটা আছে দেখো, যে স্থানীয় স্বায়ত্তশাসন পশ্চিমবঙ্গ, সেখানে গঠন কার্যাবলী, কর্পোরেশন, পৌরসভা এবং পঞ্চায়েত 73তম 74তম সংবিধান সংশোধনীটা ভালো করে তোমাদের কিন্তু তৈরি করতে হবে, ভালো করে জানতে হবে কি আছে। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বর টপিক কি আছে দেখো, 7 নম্বর টপিক হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে। এখানে পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন, তারপরে জাতীয় উন্নয়ন পরিষদ, জেলা পরিকল্পনার পরিবর্তনশীল প্রকৃতি, নীতি আয়োগ, বাজেটের ধারণা এবং তাৎপর্য। 8 নম্বর টপিক কি আছে দেখো, 8 নম্বর টপিক আছে পাবলিক আর্থিক প্রশাসন, তার মধ্যে আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, CAG এর ভূমিকা, এগুলো পড়তে হচ্ছে। 9 নম্বর তোমাদের টপিক দেখো, 9 নম্বর টপিক হচ্ছে নাগরিক এবং প্রশাসন, লোকপাল পড়তে হচ্ছে এবং লোকায়ুক্তদের কার্যাবলী, তথ্যের অধিকার, সিটিজেন চার্টার। তারপরে দেখো 10 নম্বর যে টপিকটা আছে দেখো, 10 নম্বর টপিক হচ্ছে নাগরিক এবং সামাজিক কল্যাণ নীতি। এখানে মনরেগা পড়তে হচ্ছে, সর্বশিক্ষা অভিযান পড়তে হচ্ছে এবং জাতীয় স্বাস্থ্য মিশন পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। দেখছো তোমরা টোটাল 10টা অধ্যায় আছে, ভালোই বড় সিলেবাস আছে। এবার সাজেশনটা তোমরা দেখো। প্রথমে বাংলায় সাজেশনটা আলোচনা করছি দেখো, তারপরে ইংলিশ ভার্সন তোমরা যারা আছো ইংলিশে সাজেশনটা পেয়ে যাবে। দেখো তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, মডিউল 1 থেকে যে প্রশ্ন তৈরি করতে হবে দেখে নাও। 15 নম্বরের জন্য তোমাদের 2023 সালের প্রশ্ন এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে, তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য। রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। আর জেলা প্রশাসনের জেলা সমাহর্তাদের পরিবর্তিত ভূমিকার ওপর টিকা। তারপরে আছে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত তারপরে আধিকারিকদের নিয়োগ এবং প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ, 22 সালে প্রশ্ন এসেছিল। তারপর রাজ্য
সরকারের প্রশাসনের সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 22-এ প্রশ্নটা এসেছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, জনকীর্তক বলতে কি বোঝো? আর এই প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা 6 সেমিস্টারে পড়ো, তাই ভালো করে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, মডিউল 1 থেকে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু কোনো প্রশ্ন সেভাবে রিপিট আসেনি। সেভাবে কেন? কোনো প্রশ্ন রিপিট আসেনি। বিগত 3 বছরের প্রশ্ন এখানে দেয়া আছে, সেই 3 বছরের প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নই কিন্তু এখানে রিপিট হয়নি, তোমরা দেখলে। এবার তোমাদের এখানে করার কি আছে, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আরও আসতে পারে এই ইয়ারের প্রশ্ন বাদে, সেগুলো আমি পরবর্তীকালে তোমাদের বলে দেব। তবে এইগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ইয়ারের প্রশ্ন আগে করতে হবে। সেটা তোমাদের আগে হয়ে গেলে, কমপ্লিট হলে তবে তুমি অন্য প্রশ্নের দিকে চোখ দিতে পারবে বা অন্য প্রশ্ন দেখতে পারবে। তবে ইয়ারের প্রশ্নগুলো আগে করবে, এবং তার থেকেও বড় কথা, তোমাদের 2023 সালের প্রশ্নটা সবার আগে তৈরি করতে হবে। আর তোমরা যারা পেড ব্যাচে আছো, তোমরা ক্লাস নিচ্ছ, অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের আমি তো এক্সট্রা প্রশ্ন আলোচনা করবই, ঠিক আছে? যে পোর্শন থেকে যেখানে অসুবিধা বলে মনে হবে সেখানে এক্সট্রা আমি করাবো। এবার তোমাদের যাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ইউটিউবে তোমরা যারা দেখছো, পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো 6 সেমিস্টারের জন্য, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের ক্লাস চলছে, আমাদের অলরেডি 30 জনের বেশি অ্যাডমিশন নিয়েছে, 31-32 জন সামথিং অ্যাডমিশন আছে এখনো পর্যন্ত, এই কয়েকদিন মাত্র হলো। তোমরাও চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার মডিউল 2 এ কি হচ্ছে দেখো, মডিউল 2 এ কি করবে? মডিউল 2 এ দেখো, প্রথম প্রশ্ন 15 নম্বরে, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্যয় নির্বাহ কমিটির গঠন, কার্যাবলী, ভূমিকা আলোচনা করো। 2023-এর দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, জানো, তোমাদের আবারও বললাম। তারপরে ভারতে প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাব রক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝো? তারপরে মনরেগোর কর্মসূচির নিরেখে জনকল্যাণ রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, ভারতে উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন যেটা আছে তার ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপর একটি নিবন্ধ। এখানেও দেখছো তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু রিপিট হয়নি। তবে আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট হয়নি বলে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু করলে তোমাদের চলবে না। কারণ এখানে যদি তোমরা দেখো, তাহলে দেখবে এই যে কমিটির যে ব্যাপারটা আছে, কমিটি, প্ল্যানিং কমিশন, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে এই ধরনের প্রশ্ন, হয়তো হুবহু কমন দিচ্ছে না, তবে এরকম ধারে কাছে প্রশ্ন কিন্তু আসছে। তোমাদের আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার্স যেগুলো সাজেশনে আছে তোমরা ভালো করে করো, তারপর এক্সট্রা প্রশ্ন করার চেষ্টা করবে বা এক্সট্রা প্রশ্নের দিকে লক্ষ্য দেবে। এবারে তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, মডিউল 1টা প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে, ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের ওপর একটি টিকা। তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী, মানে পিএমওর কার্যাবলী লিখতে বলেছে এখানে। তারপরে এখানে দেখো একটা রিপিট এসছে, 2022 সালের প্রশ্ন 2024-এ রিপিট এসছে। রিপিট আসবে না এরকম কোনো কথা নেই, রিপিট আসারই সম্ভাবনা বেশি, তবে এক্সট্রা প্রশ্ন তোমাদের করতে বলছি আমি, ঠিক আছে? তারপর দেখো, কারণ এটা তোমাদের শেষ সেমিস্টার, এরপরে তোমরা অনেকে মাস্টার্স করবে, সেক্ষেত্রে তোমাদের যদি এখানে সাপ্লি ফাপলি থেকে যায় তাহলে অনেক সমস্যা হবে। এতগুলো সেমিস্টার ভালো করে পড়ে এলে শেষে সাপ্লি থাকবে, সেটা খুবই খারাপ একটা বিষয় সৃষ্টি হবে। স্বাধীনোত্তরকালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন আছে দেখো, ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আছে, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন, কার্যাবলী সম্পর্কে একটা টিকা। তারপর মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদ এর কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করো। নেক্সট, ভারতের নীতি আয়োগের ভূমিকা, একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। ভারতীয় প্রশাসনের লোকপালের গুরুত্ব, আর 73 ও 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এখানে যা তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সে, তোমাদের ওভারঅল সিলেবাস কিন্তু কমপ্লিট আছে, কারণ তোমরাই এটা 6 সেমিস্টারের শেষ পরীক্ষা দিচ্ছ।
শেষ তোমরা পরীক্ষা দিচ্ছ মানে এই সিলেবাসের মধ্যে, এই সিলেবাসে কিন্তু পরবর্তীকালে আর কেউ পরীক্ষা দেবে না, নিউ সিলেবাস এসে গেছে, তাই তোমাদের প্রশ্ন অতটাও ঘুরিয়ে ফিরিয়ে হবে না। তোমরা প্রিভিয়াস ইয়ার্স করো, সেখান থেকে তোমরা অতি অবশ্যই কমেন্ট পাবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা যদি কেউ পারচেস করতে চাও ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো তোমরা ইংলিশ ভার্সানের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর এখানে যে প্রশ্নগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালো করে তোমাদের তৈরি করতে হবে। দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা তোমাদের ইংলিশ ভার্সানে দেখিয়ে দিলাম।